এইরকম 22-এর বন্যা 24-এ বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় 6 জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, আমরা পত্রিকা মারফত জেনেছি। আমি যে বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছি এবং যে রাষ্ট্রপতি, আমি কইলে পরে আপনারা সবাই বলেন বিএনপির ওই রাষ্ট্রপতি নাকি সরল সোজা মানুষ, ওরে আপনারা চিনেন না। ওইল বাংলাদেশের রাজনীতির অমরেশ পুরী। অমরেশ পুরী বুঝে? মুরব্বীরা তো বোঝার কথা। এর নাম হলো আব্দুল হামিদ। ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয়, দস্তখতটা, শেষ দস্তখতটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয়। আমি আইনজীবী হিসাবে বলছি, কথাটা ঠিক না বেটি? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, ব্যারিস্টার সুমন বলছেন তার এলাকায় যে বন্যা হচ্ছে ভারত থেকে আসা পানি, এটা কোনো ষড়যন্ত্র নাকি তা সে জানতে চেয়েছে তদন্তের মাধ্যমে। কেননা গত 22, 23, 24 এই 3 বছরে যেভাবে শুধু সিলেটে বন্যা হচ্ছে, এর পিছনে কার ষড়যন্ত্র আছে, এই ভারতের পানি কে কোথায় আটকিয়ে রাখছে, এটা সংসদে জানতে চেয়েছে। এদিকে বিএনপির নেতারা আওয়ামী লীগকে দোষারোপ করে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিমূলক কথাগুলো বলতেছে, যে কথাগুলোর মাঝে অনেক কিছুই রহস্য লুকিয়ে আছে। কিন্তু কেন এই রহস্যগুলা? আসলে কি যে আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করতেছে এবং তাদের নেতাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে দুর্নীতি করছে, এই দুর্নীতির পিছনে কার হাত আছে, কারা এই খেলগুলো খেলতেছে? এদিকে বিএনপি দোষারোপ করে যে সরকারিভাবে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তারা দলীয় আশ্রয়ের ধরনে এই ধরনের কাজ করতেছে। এটা আসলে কতটুকু যৌক্তিক এবং যৌক্তিকতা আছে এর মাঝখানে, যা আমরা আপনারা সবাই ভিডিওর মাঝখানে বুঝতে পারবো। বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটা কেন তুলে ধরা হয়েছে, সেই প্রশ্নের সূত্র ধরেই জানতে পারবো। মাননীয় স্পিকার, এরপরে আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা 24-এ বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় স্পিকার, অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয় এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না। মাননীয় স্পিকার, আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ, মাননীয় সদস্য, আজকে বক্তার তালিকা অনেক বড়, 1 মিনিটে শেষ করুন। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে। এবং আমি এই কথা বলি, আমি আমার এলাকার এর মধ্যে 6 জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, আমরা পত্রিকা মারফত জেনেছি। আমি যে বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছি এটা হচ্ছে গিয়ে যে আমি রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি যে 14 মাস আগেই তারা পদত্যাগ করেছেন। তারা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তারা বলেছেন যে এখন আর কাজ করার মতো না। পদত্যাগ তার পদ থেকে করেছেন, কিন্তু সুবিধা থেকে তো এখনো পদত্যাগ করেছেন কিনা। সুবিধা থেকে পদত্যাগ বলতে উনি সংসদ সদস্য হিসাবে গাড়ি নিয়েছেন কিনা, সংসদ সদস্য হিসাবে একটা জায়গা 5 কাঠার সম্পদ জমি নিয়েছেন কিনা। আর জমি এবং গাড়ি নিয়ে থাকলে উনি এই যে আগামী যে 14 মাস উনি যে এই সুবিধাটা ব্যবহার করবেন কিনা, এগুলা আমাদের একটু জানা দরকার। এখন আমাদের কাছে তো কোনো ইনফরমেশন নাই, আমরা কোথাও ইনফরমেশন পাচ্ছি না যে তারা যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের সাথে তো এইখানে কোথাও তারা বলেন নাই যে আমরা যেহেতু আমরা 14 মাস আমরা দায়িত্ব পালন করব না, কারণ তারা তো শপথ নিয়েছিলেন
তারা তাদের দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে গিয়ে তারা রিজাইন করেছেন, এটা তাদের দলীয় সিদ্ধান্ত, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু দলীয় আনুগত্য, দল থেকে তো দেশ বড়, ব্যক্তির চেয়ে তারা দল বড়, এটা মেনে তারা দলের সিদ্ধান্তে তারা রিজাইন করেছেন। কিন্তু দলের চেয়ে তো দেশ বড়, তারা তো প্রায় 5.5 লক্ষ মানুষের দায়িত্ব নিয়েছিলেন, তারা শপথ নিয়েছিলেন। এইখানে যে 14 মাস তারা কাজ করবেন না, এই কাজ করবেন না, কিন্তু কি কি সুবিধা রাষ্ট্রের ব্যবহার করবেন এটা জানার জন্য আমি সংসদের যে সেক্রেটারি এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সেক্রেটারি এবং মিনিস্ট্রি অফ হাউজিং পাবলিক ওয়ার্কস এটার সেক্রেটারি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান এবং গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং কন্ট্রোলার জেনারেল, অডিটর জেনারেল, যারা তাদের কাছ থেকে আমি আগে 72 ঘন্টার সময় দিয়ে জানতে চেয়েছি যে রাষ্ট্র তাদেরকে কি কি দিয়েছে। এখানে আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে 14 মাস আগে রিজাইন করবেন, এটা আপনাদের ব্যক্তিগত বা দলীয় ব্যাপার করেন। ভবিষ্যতে ওনারা সহ ভবিষ্যতেও যখন কোন এমপি যদি পদত্যাগ করেন, তাহলে এই বিষয়ে রাষ্ট্রের কাছে সবসময় মানুষের কাছে পরিষ্কার থাকা দরকার যে এমপি হওয়ার কারণে কি কি লাভবান তিনি হয়েছেন। অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আরে এমপি হইলেই তো একটা এই 5 কাঠা ঢাকাতে একটা জমি পাওয়া যায় এবং একটা ল্যান্ড ক্রুজার গাড়ি পাওয়া যায়। এই যে একটা টেন্ডেন্সি এমপি হওয়ার বিষয়ে, এইগুলা যদি জনগণের সামনে না আসে, জবাবদিহি যদি না আসে, আপনারা লোভে এমপি হইলেন, আবার আরো বেশি লোভের কারণে রিজাইন করলেন। শুনেন, সুবিধা নেওয়া শেষ, সব সুবিধা নেওয়া শেষ, এখন আবার বলতেছেন যে অমুকের আর তমুকের বাংলাদেশ, এইটা বলতেছেন। এইটা আমার কাছে মনে হয়েছে যে জনগণের সামনে খোলাসা হওয়া উচিত, নট ইরেসপেক্টিভ অফ শুধু বিএনপি, যে কোনো পার্টির এমপিরা যখন শপথ নিয়ে মানুষের এরকম 5 লাখ মানুষের দায়িত্ব নেন, নিয়ে কি কি রাষ্ট্র থেকে সুবিধা নেন আর কি কি দায়িত্ব পালন করেন, কখন দায়িত্ব থেকে চলে যান, আর দায়িত্ব থেকে চলে যাওয়ার পর এই সুবিধা থেকে তো কখনোই পদত্যাগ করেন না। এটা একটা ব্যাড এক্সাম্পল যে বেশিরভাগ বাংলাদেশের মানুষ দায়িত্ব ছেড়ে দিতে খুব আগ্রহী, কিন্তু সুবিধা ছেড়ে দিতে গেলে নানান ধরনের কথা আসে যে আমরা তো কিছু কাজ করছি, আমরা তো আরো কিছু করব। এতই যদি খারাপ লাগে সংসদে যে আপনারা গেলেন, এটা তাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু এই আরাম থেকে একটু বঞ্চিত হবেন না, এটা জনগণ জানতে চায়, আমরাও জানতে চাই। জনগণের প্রতিনিধি হিসাবে আমি এই আইনি নোটিশটা পাঠিয়েছি, আশা করি এটার আনসার পেলে আইনগত কি কি ব্যবস্থা নেওয়া যায় বা তাদের কি বক্তব্য, তারা কি এই জমি ফেরত দিবেন কিনা, তারা কি এই গাড়ি ফেরত দিবেন কিনা, এটা আমরা জানতে পারবো। যদি তারা 72 ঘন্টার মধ্যে এই জবাব না দেয়, আপনি যে 6 জনকে লিগ্যাল নোটিশটা দিয়েছেন, তাহলে আপনি পরবর্তীতে কি করবেন? আমার তো এখানে মেইন জিনিসটা হচ্ছে গিয়ে জানা দরকার তারা কি কি নিয়েছেন। যদি আমি জানতে পারি এক ধরনের ব্যবস্থা নিব, সরকার যদি আমাকে না জানান তাইলে আমার একটা ম্যাচুরিটি আছে, আমার একটা জায়গা তো ওপেন হচ্ছে যে আমি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আমার সুযোগ আছে। আমরা এটা আলোচনা করে 72 ঘন্টা ওয়েট করে আলোচনা করে সিদ্ধান্ত নিব আমরা কি করব। ভাই, আগেও তো অনেকে পদত্যাগ করেছেন, তারা কি পদত্যাগ করে বাড়ি গাড়ি ফেরত দিয়েছেন এমন নজির আছে? আমার জানা মতে। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই বক্তব্যগুলো শুনেছেন। এই বক্তব্যের মাঝখানে ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে 6 নেতা পদত্যাগ করছে, এবং এই 6 নেতা পদত্যাগ করছে কারা এবং কি কারণে পদত্যাগ করছে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাঝখানে। আপনাদেরকে সেই দৃশ্যগুলো জানানো হয়েছে এবং ব্যারিস্টার সুমন আপনাদেরকে বলে দিয়েছেন যে এই 4 নেতা এবং 6 নেতা অর্থাৎ 6 এমপি কেন এরা বর্তমানে পদত্যাগ করেছেন, এই সূত্রটা আপনারা জানতে পেরেছেন। এই ভিডিওর সূত্র ধরে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, সেখানে বিএনপি নেতার বক্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে সরাসরি সরকারকে দোষারোপ করছে। কিন্তু এত সাহস কোথার থেকে পেল বিএনপি যে বর্তমানে সরাসরি সরকারকে দোষারোপ করা, এটা কতটুকু যুক্তিগতা তা আমার আপনার এই জিনিসটা জানার থেকে যায়। তবে আমাদেরকে জানতে অবশ্যই এই বিএনপি নেতার কথাগুলো শুনতে হবে। বিএনপি নেতা যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে নাকি অযৌক্তিকভাবে সে বোঝাতে চেয়েছে। তবে আপনাদেরকে এই কথাগুলো শোনার পরেই কমেন্টে লিখতে হবে যে বিএনপি নেতার এই যুক্তিগুলো কতটুকু মূল কাহিনীতে যুক্ত হয়েছে। চলুন আমরা সেই বিএনপি নেতার কাছে চলে যাই, তাহলেই বুঝতে পারব। এবং যে রাষ্ট্রপতি, আমি কইলে পরে আপনারা সবাই বলেন বিএনপির ওই রাষ্ট্রপতি নাকি সরল সোজা মানুষ, ওরে আপনারা চিনেন না। ওইল বাংলাদেশের রাজনীতির অমরেশ পুরী। অমরেশ পুরী বুঝে? মুরব্বীরা তো বোঝার কথা। এর নাম হলো আব্দুল হামিদ।
ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয়, দস্তখতটা, শেষ দস্তখতটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয়। আমি আইনজীবী হিসাবে বলছি, কথাটা ঠিক না বেটি? তো উনিও এত সরল মানুষ, তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তখত করে ছাড়লো কেন? আপনারা বলবেন প্রেশার ছিল শেখ হাসিনার, উনি একবার তো ফিরিয়ে দিয়ে বলতে পারতেন, এই ক্ষমতা তো উনার ছিল যে না আমি এটা করতে চাই না, দ্বিতীয়বার দিলে উনি দস্তখত করতো। এই যে দেশ, এরা বৈশা আছে 15 বছর যাবত, ওদের যে বাপের বাপ লাগে দাদা, তার নাম হলো মোদি। আমি খুব চ্যালেঞ্জ করে কথা বলছি, আমাকে জেলে নিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও। মোদি ওই যাওয়ার উপক্রম হয়েছে, মোদি যেদিন যাইব গা, শেখ হাসিনা 6 মাসের মধ্যে যাইব গা। আমি বললাম, আমি মহাসচিবের সামনে কথাটা বললাম, হ্যাঁ যাইব গা, তবে প্রশ্ন আছে, ক্যাপ্টেন কেমন, বিপক্ষের ক্যাপ্টেন কেমন? 5,000 লোক আছে স্টিমারের মধ্যে, অন্ধকার রাত, আপনার হাতে লাইট নাই, আপনার হাতে লাইট নাই, স্টিমার ডুবে যাবে, আপনি মরে যাবেন যদি লাইট না থাকে। আপনি বিএনপির যে দলের 25,000 কর্মী জেল খাটতে পারে, উবায়দুল কাদের বলে এই দলটা অনেক অপাঙ্ক্ত হয়ে গেছে। আরে বেটা, তোর তো সারা বাংলাদেশে 25,000 কর্মী এখন নাই। আওয়ামী লীগের রিয়েল কর্মী 25,000 নাই, সব তো লুটেরা, হাইব্রিড। আওয়ামী লীগের রিয়েল কর্মীরা মরে গেছে, ঝরে গেছে, এখন তো হাইব্রিড। বিএনপির 25,000 কর্মী জেল খাটতে পারে, 5 লক্ষ কর্মী মামলা খায়া ঘুরতে পারে, 50 লক্ষ কর্মী দিনে রাতে না ঘুমায়া শুধু বলতে পারে খালেদা জিয়ার মুক্তি চাই, গণতন্ত্র চাই, তত্ত্বাবধায়ক সরকার চাই। এর নাম হলো বিএনপি। পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারী দল আর নাই পৃথিবীতে বন্ধু। সেই দলকে উবায়দুল কাদের বলে অপাঙ্ক্তেও হয়ে গেছে। আরে অপাঙ্ক্তেও হয়ে গেছে, হ্যাঁ। আরেকটা আছে পররাষ্ট্রমন্ত্রীর নাম হাসেন আলী না হুসেন আলী, আইলরে বাই কলির কাল, ছাগলে ছাটে বাগের গাল। এরা হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর ব্যাগ বুঝাবার যোগ্যতা, কূটনৈতিক যোগ্যতা এইসব লোকের নাই। এ কয় কি, আরে আরে এই ইন্ডিয়ারে কোন কথা কন যেত না কেন? ওই যে একটা লোক গিয়া মরছে যে উনি 80 টুকরা হয়েছে, ইন্ডিয়ারে দোষ দিয়েন না, কারণ ইন্ডিয়া কি লাগে, আমার বাপের বাপ দাদা লাগে, হ্যাঁ। আমার এমপি কলকাতায় গিয়া মরবে, আর আমি বলতে পারবো না যে কলকাতাতে মানুষের কোনো সিকিউরিটি নাই। এই কথাটা বললেও আমি পাপী হয়ে যাব ইন্ডিয়ার কাছে। এ হলো আওয়ামী লীগ, এ হলো বর্তমান সরকার। আপনারা যুদ্ধটা কোথায় করবেন? আপনারা যারা বসে আছেন, মুক্তিযোদ্ধা বলেন, কেন মুক্তিযোদ্ধা বলেন? আপনি তো মুক্তিযোদ্ধা বলার কথা, আপনার তো বলার কথা স্বাধীনতার যোদ্ধা। যা হোক, সেই প্রশ্নে আমি শেষ করতেছি কথাগুলো। আপনি যখন মুক্তিযুদ্ধ করেন, আপনার বয়স কত ছিল? 16, 17, 18, 19, 20, 21, 22। সালাম ভাই বোধ হয় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। আমি 23 বছর বয়স, আমি MA ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 24, 25, 30-এর উপরে তো কেউ অস্ত্র ধরে যুদ্ধ করে না, খুব কম। শুধু কমান্ডাররা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মতো কমান্ডাররা, তাদের বয়স একটু বেশি ছিল, তাও এত বেশি না, 40-এর উপরে না কারো বয়স। তো অস্ত্র ধরবে কে? এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমার কান্না আসে, আপনারা বুঝবেন না। কোথায় গেল যুব শক্তি, কোথায় ছাত্র শক্তি বলুন? এখন রাজপথে গিয়ে যুদ্ধ করতে হবে 80 বছরের মির্জা ফখরুল ইসলামকে, আর এই যে যুদ্ধ করে কমান্ডার ছিল সালামদেরকে, ফজলুর রহমানদেরকে। কোথায় যুদ্ধ? দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে সেই ব্যারিস্টার সুমনের বক্তব্য শেষ করেছি এবং সেই বিএনপি নেতার বক্তব্য শেষ করেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, কারটা প্রশ্ন সঠিক, নাকি ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছে যে তার এলাকায় বন্যায় ভেসে যাচ্ছে, এটা কোথাকার ষড়যন্ত্র, কারা পানি আটকাচ্ছে, এটা কতটুকু যুক্তি আছে ব্যারিস্টার সুমনের কথায়, এবং বিএনপির নেতা সব কিছু দায়ভার আওয়ামী লীগের উপর ঢেলে দিলেন, এটা কতটুকু যুক্তিগতা, যা আপনাদেরকে এই কথাগুলো ভাবাচ্ছে। তবে সঠিক যে কথাগুলা, সেগুলাই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং তুলে ধরা হয়েছে। সেই কথাগুলো উদ্দেশ্য করে আপনারা বিশেষ বিবেচনায় আপনাদেরকে বিচারকের আসনে বসিয়ে আপনাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহের পরে আপনাদেরকে দেখানো হয়, এবং এই তথ্যগুলো শোনার পরে আপনারা এই তথ্যর বিচারক মণ্ডলী হিসাবে আপনারা কমেন্টের মাধ্যমে সেই তথ্যগুলো তুলে ধরবেন যে আসলে কারটা সত্য এবং কারটা মিথ্যা এবং কারটা একবারে লিগ্যাল ওয়েতে
প্রশ্ন করেছে মিডিয়ার সম্মুখে এসে, নাকি এগুলা বানোয়াট কিছু কথাবার্তা তুলে ধরেছে মিডিয়ার সামনে? এভাবেই এই প্রশ্নগুলা থেকেই যায় আপনাদের কাছে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালাম।